এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার জেরে গোপালগঞ্জে কারফিউ। আজ সারা দেশে বিক্ষোভের ডাক নাগরিক পার্টির। হত্যার উদ্দেশ্যে হামলা দাবি নাহিদের। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্র দলের মশাল মিছিল। কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষা। বিচার পেতেই বছরের পর বছর আদালতে ধর্ণা। সাক্ষী ও আসামি হাজির না হওয়ায় ধীরগতি। প্রভাব খাটিয়ে মামলা থেকে পার পায় অপরাধী। পুলিশের মানসিকতা পরিবর্তনের আহ্বান আইনজীবীর। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এনসিপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জে কর্মসূচিতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এমন মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হামলার ঘটনায় আওয়ামী লীগের জঙ্গি রূপ আবারও প্রকাশ পেয়েছে। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান নাহিদ। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যেই রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। এর আগে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় গোপালগঞ্জে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। শাহজাহান খানের ক্যামেরায় আলামিন তুষারের রিপোর্ট। গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার চৌরঙ্গি মোড়ে 2 পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইটপাটকেল ছোড়া হয়। দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাচ্ছিল, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়ি বহরে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখা যায়। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা। এর মধ্যে জেলা কারাগারেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেননি বলে জানিয়েছেন কারারক্ষী। হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে ইট পাটকেল বাইরে থেকে। আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি, ফাঁকা ফায়ার করি, কিন্তু তারপরেও আমরা পারি না। পরে আমরা পিছু হটি, তারপর আবার আইসা দল করি। সংখ্যা ছিল প্রায় 10,000-15,000-এর উপরে। ভিতরে আল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি, তো এই ফায়ারের কারণে ওরা আর কি ঘেটে পিটাইছে বেশিরভাগ।
এর আগে সকাল থেকেই পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান এনসিপির নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। সবশেষ পরিস্থিতি জানাতে নতুন বাজার রোডে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই যে এখন আসলে নতুন বাজার রোড যেখানে রয়েছি সেখানে পাশেই আমার পেছনেই দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাজার। তো বাজার হিসেবে এখন কাঁচা বাজার হিসেবে 8টা 4 বাজছে। সেই জায়গা থেকে একটি কাঁচা বাজারের পরিস্থিতি দেখলেই বোঝা যায় এখানকার আসলে পরিস্থিতিটা কি। কোনো ক্রেতা নেই, ক্রেতা শূন্য। ব্যবসায়ীরা নিজেদের পেটের দায়ে একরকম এখানে তাদের পর্সা যে যার মতো খুব অল্প বিস্তর আসলে খুলেছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা দেখছেন এবং যারা খুব প্রয়োজনে আসছেন তারাই তাদের জায়গা থেকে তাদের বাজার করার জন্য এসেছেন। আমরা ফলের দোকানদারকে দেখছি যেহেতু পচনশীল যেই দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো বিক্রি না হলে তারা আসলে ক্ষতির মুখে পড়বেন এমনটা তারা বলছিলেন। আমরা সাধারণ মানুষজন যারা আসলে আশপাশে বিভিন্ন গলিতে ছিলেন তারা বলছিলেন যে তারা আসলে তাদের জরুরি খাবারের অনেক কিছুই তারা আসলে পাচ্ছিলেন না। আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছি তারাও তেমনভাবে রাত থেকেই যেহেতু কারফিউ জারি হয়ে গেছে সেভাবে আমরাও কোনো ধরনের খাবার বা এই ধরনের কিছুর জোগাড় আসলে করতে পারিনি। সেই জায়গা থেকে এই বাজারের এখানটায় অল্প বিস্তর সকাল থেকে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে অল্প বিস্তর দোকান কিছু খুলেছে। তবে অন্যান্য যে অলিগলির যে দোকানপাটগুলো রয়েছে, রাস্তাঘাট রয়েছে, সেখানে একদম শুনশান নীরবতা। খুবই জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন শুধু তাদেরকেই একজন দুইজনকে আমরা দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। এবং রাতে আসলে এলাকায় রাত 10টার পরে আমরা তেমনভাবে মানে খুব একটা গোলাগুলি বা এই ধরনের যে পরিস্থিতি আসলে তার আগের দিন ছিল সেরকম কিছু আসলে লক্ষ্য করিনি। এবং সাধারণ মানুষজনের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারাও ঠিক সেই ব্যাপারগুলোই বলেছেন যে রাতে আসলে তারা খুব একটা সেই ধরনের পরিস্থিতি ব্যাপারে আসলে তারা কোনো ধরনের কিছু আসলে তারা অবলোকন করেননি। এবং এখানকার যদি বলি যে শুধু বাজারের মূল অংশেই কিন্তু কিছু দোকান খুলেছে, তবে অন্যান্য অংশে যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমের দোকান বা এই ধরনের যে আশপাশের যে দোকানগুলো রয়েছে, সাধারণত কাঁচা বাজার সকাল সকাল আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, সকালবেলায় এই বাজার আসলে জমজমাট হয়ে যায়। সেই জায়গা থেকে মানে এই বাজারটা থাকেই সকালবেলা, পরে ধীরে ধীরে সেটা কমে যায়। সেই জায়গা থেকে এই যে বর্তমান অবস্থা দেখা যাচ্ছে সেখান থেকে বলাই যায় যে বাজারের এই অবস্থা হলে বাকি পুরো আসলে গোপালগঞ্জ শহরের কি অবস্থা। যেহেতু কারফিউ জারি করা হয়েছে, আজ বিকেল 6টা পর্যন্ত এই কারফিউ থাকবে এবং তার পরবর্তীতে নির্দেশনা যদি বাড়ানো হবে কি না হবে সেটা সম্পর্কেও এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমি যদি গতকালকের ঘটনায় অল্প করে বলি যে এনসিপির যেই কর্মসূচি ছিল সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে এই কারফিউ জারি করে প্রশাসন যেন এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। তো এই ছিল এখনো পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। গোপালগঞ্জের নতুন বাজার মোড় এলাকা থেকে কারফিউর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন তুষার। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। হামলায় জড়িতদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা। বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা।
একই ঘটনায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়ারকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। গোপালগঞ্জের প্রশাসন এখনো আওয়ামী লীগের যেই প্রসপেকশন সেটা তারা বাস্তবায়ন করছে। ইউনূস স্যারের সরকার তারা যত সম্ভব দ্রুততার সাথে এই পদক্ষেপ নিবে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুক স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ হয়েছে রাজধানীতেও। হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। যত সন্ত্রাসী ওখানে রাস্তায় নেমেছিল, চিরুনি অভিযান করে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 24 ঘন্টার মাঝে যদি জুলাইয়ের সহযোদ্ধাদের যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করা হয়, সাঁড়াশি অভিযান পরিচালনার ভিতরে ঢিলে তেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে এনসিপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার রাতে টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়ে হলপাড়া ঘুরে আবারও টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার উস্কে দিয়েছে। কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, একটি গুপ্ত সংগঠনের কর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের আকাশে উড়ল 1100 ড্রোন। আলো ছায়ার মাধ্যমে ফুটে ওঠে জুলাইয়ের সাহস ও সংগ্রামের গল্প। শহীদদের স্মরণে এই শো দেখতে জড়ো হন 30,000-এর বেশি মানুষ। রাতের আকাশে আলো ছায়ার খেলায় 24-এর জুলাই অভ্যুত্থানের স্লোগান, সাহস আর সংগ্রামের গল্প। 1100 ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আওয়ামী শাসনামলে দুর্নীতি, নির্যাতন আর গুমের শিকার ব্যক্তিদের অবয়ব। বুধবার রাত 11টায় চট্টগ্রাম এম.এ. আজিজি স্টেডিয়ামে ড্রোন শোর আয়োজন করে জেলা প্রশাসন। উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মনোমুগ্ধকর এই শো দেখতে আসেন 30,000-এর বেশি মানুষ। সেটা খুব পরিষ্কার যে জুলাইয়ের ন্যারেটিভ, জুলাইয়ের গল্প, এটা বাংলাদেশের মানুষের কাছে হাজির করা আবার, যেন আমরা ওই জুলাইয়ের সময়টা, ওই আবেগটাকে আবার অনুভব করতে পারি। বৈষম্যমুক্ত হয়েছে, তারা মুক্ত মনে এখন নানান বিষয়ে মতামত প্রকাশ করতে পারে। আগামীতে তারা অপেক্ষা করছে একটা ভালো নির্বাচনে তারা তাদের জন্য একটা চমৎকার সরকার আনবে। এর আগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শহীদদের স্মরণ, গান ও তথ্যচিত্র প্রদর্শনী। সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে, কয়েক দশকের পুরানো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। আমদানি বাড়লেও বাড়েনি পরিসর। রোদ বৃষ্টিতে নষ্ট হয় পণ্য। তৃতীয় টার্মিনাল চালু হলে সংকট কমার আশা। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন খাতে উন্নয়নমূলক পরিবর্তন দেখা গেলেও বদলায়নি বিচার ব্যবস্থার চিত্র। সাক্ষী ও আসামিদের অনুপস্থিতির কারণে দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। ঘুষ লেনদেন ও প্রভাব খাটিয়ে অপরাধ চাপা দিচ্ছেন প্রভাবশালীরা। এতে প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা আর বিচারাঙ্গনেও ভোগান্তিতে ভুক্তভোগীরা। পুলিশের মনোভাব পরিবর্তন করা না গেলে কোনো পরিবর্তনই কাজে আসবে না বলে অভিমত আইনজীবীদের। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট।
নামটা হতে পারে সাদিয়া কিংবা নাদিয়া, পেশায় হতে পারেন চাকুরিজীবী বা গৃহিণী, কিন্তু বছরের পর বছর ধরে আইনের নথিতে তার পরিচয় শুধুই ধর্ষণের শিকার এক নারী। মাত্র 15 বছর বয়সী মেয়ের উপর চলা পাশবিকতার বিচারের আকাঙ্ক্ষায় আদালতের বারান্দায় তার বাবা মা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় এভাবে পার হয়ে গেছে 4 বছরের বেশি। অপহরণ ও ধর্ষণের বিচার চাওয়ায় দ্বিতীয়বার অপহৃত হয়েছে 13 বছর বয়সী আরেক শিশু। পুলিশি সাহায্য না পেয়ে মেয়েকে ফিরে পেতে বাবার শেষ ঠিকানা আদালত। 1 নম্বর আসামি ধরে না, 2 নম্বর আসামি ধরে না, আমার বগলে আমার বাসার পাশাপাশি আছে। আমার 9 মাস ধরে আমার মেয়েটারে আমার অপহরণ করে নিয়ে যায়। ওরা আমার কাছে টাকা দাবি করছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমার এই মামলা তোলার জন্য কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষায়। এই যে আসলে তারিখ পরে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছর জুন মাস পর্যন্ত সারা দেশে মোট ধর্ষণের সংখ্যা 441টি, যার মধ্যে মামলা হয়েছে 358টি। ধর্ষকদের প্রভাব ও হুমকির ভয়ে অনেকেই আইনের আশ্রয় নিতে সাহস পান না বলে জানান আইনজীবী। বলেন, মামলা দায়ের হলেও অপরাধীদের ভয়ে তা প্রত্যাহার করেন অনেকে। বাদ এবং ভিকটিমকে বেশিরভাগ ক্ষেত্রে তারা ভয়ভীতি দেখায়। এই ভয়ভীতির কারণে তারা আসতে পারে না। মামলা যখন লেন্দি হয়ে যায় তখন তারা একটু প্রভাব পায় যে মামলা কিছুই হবে না। মামলার সাক্ষী ও আসামিদের আদালতে উপস্থিত হতে সমন জারি করলেও হাজির হন না অনেকে। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য মতে চলতি বছরের মে মাস পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সমন জারির পরও অনুপস্থিতির পরিমাণ 67%। পুলিশ চিন্তা করে যে এর পিছনে যারা মেরেছে তারা শক্তিশালী কেউ কিনা। টাকা ছাড়া মামলা নেওয়া সংখ্যা খুব কম। দুর্নীতিমুক্ত এবং মানুষের সেবা করার জন্য যে পুলিশ সেই মনোভাব সৃষ্টি না হওয়া পর্যন্ত ডিজিটালি করেন অথবা আরও উন্নত করেন, কোনো কাজ হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সকলকে বিচারিক আশ্রয় দিতে 1998 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। যদিও বাংলাদেশের বিচারিক চিত্রের সামনে মুখ থুবড়ে পড়ে এর উদ্দেশ্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। যশোরে গত 3 মাসে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 18টি। রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে সংগঠিত এসব হত্যাকাণ্ডের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা, বিচারহীনতার সংস্কৃতি আর মূল্যবোধের অবক্ষয়কে দুষছেন অপরাধ বিশেষজ্ঞরা। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ইউনিট কাজ করছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গত 12 মে যশোর শহরের ষষ্ঠীতলায় বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হলেও আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েও তা পাননি তারা। এরপর কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বিপুলকে। গত 22 মে ঘের ইজারা দেওয়ার নামে ডেকে নিয়ে হত্যা করা হয় অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে। এভাবে গত 3 মাসে জেলায় জমি জমা, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে 18 জন খুন হন। এ অবস্থায় জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিক ও বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অবহেলা, বিচারহীনতার সংস্কৃতি, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এর জন্য দায়ী। অন্য লোকের দ্বারা ডাকা এনে তার ছেলেপেলে ডাকা এনে আমার ছেলেরে মারছে। আগে থেকে যে তাদের যে একটা গোয়েন্দা তথ্য থাকে কিংবা তার থেকে বিশ্লেষণ করে তারা অপরাধকে দমন করার একটা কাজ করতো, সেগুলো এখন কিছুই পুলিশের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তো এতে করে আমরা যশোরবাসী আসলেই খুব শঙ্কার মধ্যে আছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এবং এই ব্যাপারে সরকার সক্রিয় হবে, এটি হচ্ছে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেই অবক্ষয়ের একেবারে চরম রূপ। এই ব্যাপারে একেবারে পরিপূর্ণ সচেতনতার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে আসলে এগিয়ে যদি যাই, তাহলে ধীরে ধীরে এটার একটা উন্নয়ন হতে পারে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ইউনিট কাজ করছে। অপরাধীদের আটকের পাশাপাশি সচেতনতা তৈরিতেও কাজ করছেন তারা। আসামিদেরকে গ্রেফতার করবার জন্য আমাদের ইউনিফর্মধারী পুলিশ, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা, নজরদারি সকল কার্যক্রমের মাধ্যম দিয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং যথাযথ জায়গায় আমরা এটি কিন্তু প্রতিবেদন প্রেরণ করি। পুলিশের দেয়া তথ্য মতে গত 3 মাসে নানা অপরাধে জড়িত 2092 জনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, যশোর। প্রায় 1 বছর ধরে বন্ধ খুলনা জেনারেল হাসপাতালের 8 তলা নতুন ভবনের নির্মাণ কাজ। 4 বছর মেয়াদের প্রকল্প 7 বছরে শেষ হয়েছে মাত্র 77%।
নতুন ভবন নির্মাণ না হওয়ায় জরাজীর্ণ পুরানো ভবনে অতিরিক্ত চাপে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ভোগান্তিতে রোগী, স্বজন, চিকিৎসকরা। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের প্রতিবেদন। শুনশান নীরবতা, পড়ে আছে নির্মাণ সামগ্রী। খুলনা সদর হাসপাতালের 8 তলা নতুন ভবনের কাজ বন্ধ প্রায় 1 বছরের বেশি সময় ধরে। রোগীর চাপ বৃদ্ধিতে 2018 সালের আগস্টে 12 তলা ফাউন্ডেশনের উপর 6 তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। করোনা সহ দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে 2021 সালের মার্চে প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়িয়ে 2024 সালের জুন এবং ব্যয় 26 কোটি 40 লাখ টাকা বাড়িয়ে 66 কোটি 40 লাখ টাকায় দাঁড়ায়। তাতেও শেষ হয়নি কাজ। 7 বছরে সম্পন্ন হয়েছে মাত্র 77%। এদিকে কাগজ কলমে হাসপাতালটি 250 শয্যা হলেও ভবন সংকটে সেবা পাচ্ছেন অর্ধেকেরও কম রোগী। আর পুরাতন জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। ওয়ার্ডের ভেতর ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, মেঝেতে ধরেছে ফাটল, শয্যার ওপর টানিয়ে রাখতে হচ্ছে কাপড়। এছাড়া হাসপাতালের অপর পাশে টিন শেডে চলছে বহির্বিভাগের কার্যক্রম। ছোট ছোট কক্ষে একাধিক টেবিল বসিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসকরা। বৃদ্ধ থেকে শিশু, খুলনা সদর হাসপাতালের এই মেঝেতে এমন চিত্র অহরহ। হাসপাতালের জায়গা সংকটে এই টিন শেডের অস্থায়ীভাবে চলছে বহির্বিভাগের কার্যক্রম, এতেই বাড়ছে দুর্ভোগ। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তাই পা ব্যথা করতেছে বসে। ওর মতো বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়ে, কত সময় নিয়ে 8000 প্রতিটা জায়গাতে চললাম ঘুরে পড়তেছে। আপনি ওই পাশে বাথরুমে যাইতে পারবেন না, বাথরুমে পড়তেছে সব। এই যে ফ্যানগুলো চলতেছে দেখেন, ফ্যানের কোনো রাউন্ড নেই, কোনো বাতাস হয় না। এখন সামিয়ানা টাঙা, পর্দা টাঙা, যে রোগীর তলে থাকতে হয়। সেবা দিতে কষ্ট হচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের রোগীদেরও অনেক ভোগান্তি হচ্ছে। প্রতিটা মুহূর্তে জরাজীর্ণ, আর এই যে কোনো সময় আমাদের এই যে টুকটাক করে ভেঙে ভেঙে পড়ে। দরকার 100 জন, এখানে কাজ চালাইছে 20 জন দিয়ে। তো কাজের পরিমাণ এই 7-8 বছর ধরে কাজ তো কন্টিনিউয়াসলি আপনার বন্ধ থাকে এখানে কাজগুলো। কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দফতরে চিঠি ও যোগাযোগ করেও নেই কাজের অগ্রগতি। প্ল্যানিং শাখার যে সচিব, উনিও এটা ভিজিট করে গেছে, এটা 2-3 ভিজিটও হয়েছে, কিন্তু আসলে এখন তো এখনো সরা হয় নাই, শুধু বাজেট সংকলনের জন্য। আর গণপূর্ত বিভাগ বলছে অবশিষ্ট কাজের জন্য প্রয়োজন নতুন প্রকল্প। ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরে পরিকল্পনা পাঠানো হয়েছে। নতুন করে প্রকল্প তৈরি করে এগুলো বাস্তবায়ন করা হবে। সেই আলোকে প্রাক্কলন প্রেরণ করা হয়েছে, সেগুলো ডিপি প্রণয়ন করা হচ্ছে। সেগুলো অনুমোদন হলে আমরা এই বাকি কাজগুলো সম্পাদন করতে পারবো। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 1000 জন রোগী চিকিৎসা সেবা নেন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে অবকাঠামোগত স্বল্পতা। এতে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভেজে এয়ারপোর্টেই নষ্ট হচ্ছে আমদানি করা পণ্য। কার্গো সার্ভিসের মাধ্যমে শত শত কোটি টাকা আয় করলেও সিভিল এভিয়েশনের উদাসীনতাকে দায়ী করছেন সিএন্ডএফরা। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, তৃতীয় টার্মিনাল অপারেশনে গেলে থাকবে না জায়গার সংকট। ক্ষতি কমাতে দ্রুত পণ্য খালাস করার আহ্বান বাংলাদেশ বিমানের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, প্রতিদিন যেখানে খালাস প্রক্রিয়া চলে হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন আমদানি পণ্যের, কিন্তু উড়োজাহাজ থেকে পণ্য নামানোর পরই বেহাল দশায় পড়ে এসব পণ্য। অবকাঠামো পরিসর পর্যাপ্ত না থাকায় বেশিরভাগ পণ্যই রাখতে হয় খোলা আকাশের নিচে। রোদের তাপে আর ঝড় বৃষ্টিতে ভিজে বন্দর থেকে খালাসের আগেই নষ্ট হয় একটি অংশ। এমনকি আমদানি কার্গো ভিলেজের বারান্দাতেও জমে যায় বৃষ্টির পানি। ভুক্তভোগী সিএন্ডএফ প্রতিনিধিদের অভিযোগ, পণ্য দ্রুত খালাস করতে চাইলেও দেরি হয় কাস্টমস সহ নানা জটিলতায়। সিরিয়াল পোলে সারাদিন একটা টলি 2 টলি মাল দিতে পারে, সেক্ষেত্রে একটা শিপমেন্টের আজকে শেয়ার কাটলে সেগুলি কালকে মাল নিতে হয়। কিছু মালে পলিও থাকে না, ওই মাল বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভিজতেছে, বিমানের লোকজনে কোনো দায়ভার নিচ্ছে না। 3 দিনে আমাদের ফ্রি আছে, এর মধ্যে আমরা নিতে পারতেছি না। এই ফ্লাইট করতে করতে ওরা ফ্লাইট অফিসাররা মনে করে 5 দিন 6 দিন পর্যন্ত লাগাই দেয়। 5 জন অফিসার লিস্ট দিব, আজকে ডিউটি 5 জন অফিসার, এই 5 জনের মনে করেন তারা ফ্লাইট করতেছে না সঠিকভাবে। সরকার পরিবর্তন হয়, কিন্তু এখানে কোনো কাজ পরিবর্তন নেই। কয়েক দশকের পুরানো এই বিমানবন্দরের কার্গো ভিলেজ, পণ্যের আমদানি বেড়েছে কিন্তু বাড়েনি পরিসর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট উত্তরণে অপেক্ষা করতে হবে তৃতীয় টার্মিনাল চালুর। বিদ্যমান আমদানি কার্গোতে অবকাঠামোগত দুর্বলতা থাকায় যুগোপযোগী হিসেবে তৃতীয় টার্মিনাল আমদানি কার্গো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন আমদানি কার্গো টার্মিনাল চলমান হলে আশা করা যায় যে উদ্ভূত পরিস্থিতি আর থাকবে না।
এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের আহ্বান, কার্গো ভিলেজ থেকে পণ্য খালাসে জোর দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। আমরা কিন্তু কার্গো ওয়্যারহাউসটাকে 24/7 করেছি। যারা আমদানিকারক আমরা তাদের কাছে সহযোগিতা চাই, তারা যেন ডিলে না করেন, তারা যেন মালটা এয়ারপোর্টে ফেলে না রাখেন, এয়ারপোর্টে তারা যেন গোডাউন না বানান। আপনাদের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, আপনার এয়ারোবিল কখন ঢাকায় পৌঁছাচ্ছে, আপনাদের লোক সঙ্গে সঙ্গে এসে যদি মালটা তাদের গাড়িতে ডেলিভারি নিয়ে যায়, আমাদের এখানে কিন্তু পণ্য জট তৈরি হবে না এবং মালগুলো সুরক্ষিত থাকবে। তৃতীয় টার্মিনাল সংযুক্ত নতুন কার্গো ভিলেজে সেবা চালু হতে সময় লাগতে পারে কমপক্ষে 1 বছর। সে পর্যন্ত এই স্বল্প পরিসরেই গাদাগাদি করে সেবা নিতে হবে আমদানি পণ্য সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। আকাশে মেঘের খেলা, কখনো মেঘ ঝরছে বৃষ্টি হয়ে, আবার কখনো মেঘ সরে যেয়ে বাড়ছে তাপমাত্রা। এমন আবহাওয়ায় লেকের পাড়ে ঘুরতে যান ভ্রমণপ্রিয়রা। এদিকে আবহাওয়াবিদ বলছেন, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও 20 জুলাইয়ের পর হতে পারে ভারী বর্ষণও। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। এই বুঝি ধরিত্রীকে শান্ত করতে অঝরে নামবে বৃষ্টি। কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও তা স্থায়ী হয় না। এক পশলা বৃষ্টি হয়ে মেঘ সরে গিয়ে উকি দেয় সূর্য। এ যেন আকাশে মেঘের লুকোচুরি খেলা। এতে বাড়ে তাপমাত্রাও, শরীর ঘামে ভিজে যায়। এমন আবহাওয়ায় একটু ঠান্ডা বাতাসের খোঁজে নগরবাসী চলে যান শহরের কাছে থাকা লেকের ধারে। কেউ করেন বোটিং, তো কেউ করেন কায়াকিং, আবার কেউ শরীর ঠান্ডা করতে পরিষ্কার পানিতে করে নিচ্ছেন গোসলও। বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই, তো এখন মেঘলা সময় পাইছি, তা ওয়েদারটাও ভালো, তো কাকিং এর জন্য মনে হচ্ছে ভালো একটা। বাতাসটা এখানে এতটা ঠান্ডা লাগে কারণ সারাদিন ক্লাস করে দেন এই জায়গাটা একটা রিলিফ পাওয়া যায়। গ্রামে এখন ম্যাক্সিমামই অনেক জায়গায় বর্ষাকাল চলে আসছে, তো দেখা গেছে অনেকে নৌকা নিয়ে অনেক জায়গায় ঘুরতেছে, সো এই ফিলটা আমরা পাচ্ছি না। সো এখানে আসলে দেখা গেছে এই ফিলটা অরিজিনালি পাচ্ছি এখানে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। হঠাৎ বৃষ্টি এলেও মেঘ সরে গিয়ে দেখা দিতে পারে সূর্যও। খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, সেই সাথে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সিগন্যাল ছিল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, সেটা আজকে সকাল থেকে আমরা সিগন্যালটা নামিয়ে ফেলেছি। আগামী 19 তারিখ পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও পরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। 16 জুলাই সন্ধ্যা 6টায় আবহাওয়ায় আর্দ্রতা 98% রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে 16 জুলাইয়ের তুলনায় 17 জুলাই যদি বৃষ্টির পরিমাণ কমে, তবে আর্দ্রতা কমবে বলে জানান আবহাওয়াবিদ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার জেরে গোপালগঞ্জে কারফিউ, আজ সারা দেশে বিক্ষোভের ডাক নাগরিক পার্টির। হত্যার উদ্দেশ্যে হামলা, দাবি নাহিদের। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। আমার 9 মাস ধরে আমার মেয়েটারা আমার অপহরণ করে নিয়ে যা। কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষা। বিচার পেতে বছরের পর বছর আদালতে ধর্ণা, সাক্ষী ও আসামি হাজির না হয় ধীরগতি। প্রভাব খাটিয়ে মামলা থেকে পার পায় অপরাধী, পুলিশের মানসিকতা পরিবর্তনের আহ্বান আইনজীবীর। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।